নিভে গেল বাংলাদেশের রাজনীতির আরেকটি প্রদীপ। সোমবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ছাত্র রাজনীতির নক্ষত্র থেকে ৬৯-এর গণ অভ্যুত্থান কিংবা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বাঁক বদলে তিনি ছিলেন ধ্রুবতারা। দর্শক, ২০২৪ সালের জুলাই অগাস্টের সেই উত্তাল দিনগুলোর কথা ভাবুন। রাজপথে যখন কিশোর তরুণরা বুক পেতে দিচ্ছিল বুলেটের সামনে, তখন তাদের একটাই স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠেলে সাজানো হলো, তখন সারা দেশের মানুষের প্রত্যাশা ছিল জুলাই অগাস্টের ঘাতকদের বিচার। কিন্তু ফাঁস হওয়া অডিও রেকর্ডগুলো যে কুৎসিত সত্য সামনে এনেছে, তা রীতিমতো জুলাই অভ্যুত্থানের চেতনার উপর এক নির্মম আঘাত। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, যিনি একজন শিক্ষক এবং নাগরিক সমাজের পরিচিত মুখ, তিনি পর্দার আড়ালে মেতেছিলেন এক ভয়ঙ্কর খেলায়। দর্শক, আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর কথা মনে আছে নিশ্চয়ই। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ ৯ জন নিহত এবং ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে রাউজানের এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলার সংবাদে স্বাগত। দর্শক, নিভে গেল জীবন প্রদীপ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের। ছাত্র রাজনীতির নক্ষত্র থেকে সর্বত্র ছিলেন ধ্রুবতারার মতো। এই বর্ষিয়ান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শেখ হাসিনা। কিংবদন্তি নেতার মরদেহ ভুলায় তার মায়ের পাশে চিরনিদ্রায় সমাহিত করা হবে। এদিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ১০ জনকে পুশিং করল ভারতীয় বিএসএফ। দর্শক, একের পর এক দুর্নীতির তথ্য ফাঁস হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। গ্রেপ্তার হতে পারেন অনেক উপদেষ্টায়। দর্শক, আজকের সংবাদের শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কতটা চাঞ্চল্যকর হতে যাচ্ছে আজকের সংবাদ। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের সংবাদের বাকি অংশ দেখতে সরাসরি স্কিপ না করে চলে যায় টিভির পর্দায়। ৮ দশকের জীবনে রাজনীতির নানা চড়াই উত্তায় পেরোনো তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে ভুগছিলেন নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা জটিলতায়। তার মৃত্যুর খবরে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীরা। শেষবারের মতো তোফায়েল আহমেদের মরদেহ দেখার অপেক্ষায় জড়ো হন অনেকেই। এ সময় স্মৃতিচারণ করেন তারা। তার যে বলিষ্ঠ ভূমিকা, তার যে অবদান দেশ স্বাধীনতা মাতৃকার প্রতি, সেটা আমাদেরকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। ১৯৫৮ সাল থেকে আমি তোফায়েলকে চিনি। গণ অভ্যুত্থানের নায়ক, স্বাধীনতা যুদ্ধের সংগঠক, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির নেতা। প্রথম দফায় বাদ মাগরিব জানাজা হয় ধানমন্ডির তাকোয়া মসজিদে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে মরদেহ নিয়ে যাওয়া হবে ভোলায়। বাদ জোহর ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে কোরালিয়া গ্রামে মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি। যেদিন দেখতে এসেছিলাম, শুধু 2বার ডাক দিয়েছি যে দাদা ভাই, দাদা ভাই, এভাবে 2বার ডাক দিয়েছি। উনি আমার দিকে তাকিয়েছেন, এইটুকু। আর তার সাথে আছে, আর তাকাই নেই। দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষের জন্য সে নিবেদিত প্রাণ ছিল। ছাত্রজীবন থেকে রাজনীতি যার পেশা ও নেশা। ১৯৬৭ থেকে ৬৯ ছিলেন ডাকসুর ভিপি। ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক। মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০-এর নির্বাচনে পাকিস্তান পরিষদের সদস্য হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। দীর্ঘ ৬ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে ৯ বার এমপি নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে। রাজনীতি ছাপিয়ে যার নাম বাংলাদেশের জন্মের ইতিহাসে অম্লান হয়ে থাকবে, তিনি তোফায়েল আহমেদ। জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। ফজলে করিম চৌধুরীর পক্ষে আইনি লড়াইয়ে নামেন তারই ভাতিজি আইনজীবী রিজওয়ানা ইউসুফ। ফজলে করিম চৌধুরীর পরিবার বলছে, সাবেক এই সংসদ সদস্যকে আটকের প্রায় 2 মাস পর প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন। সাইমুম রেজা তাদের বলেছিলেন 1 কোটি টাকার বিনিময়ে তিনি ফজলে করিম চৌধুরীর জামিন নিশ্চিত করতে পারবেন। পুশিন নিয়ে যশোর সীমান্তে উত্তেজনা। বেনাপোল সীমান্ত দিয়ে 10 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। তবে বিএসএফ এর সেই চেষ্টায় পানি ঢেলে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। বিজিবির শক্ত অবস্থানের ফলে রুখে দিল বিএসএফ এর এবারের পুশিন চাল। লাইট অফ করে রাতের আধারে পুশিনের চেষ্টাই ছিল বিএসএফ। গত 31 মে রোববার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ দিয়ে কাটা তারের বেড়া খুলে একাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবির শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়।
যশোর 49 বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারতীয় বিএসএফ রাতে সীমান্তের লাইট অফ করে দিয়ে 100 থেকে 110 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। পরে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে থাকায় ব্যর্থ হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ এর ঠেলে পাঠানো 10 জন নারী, পুরুষ ও শিশু বর্তমানে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। এরই মধ্যে বিষয়টি সমাধানের জন্য বিএসএফ কে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। 2026 সালেও বিষয়টি পুরোপুরি থামেনি। বিজিবি বর্তমানে বিএসএফ এর যে কোনো পুশিন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখতে সীমান্তে কঠোর নজরদারি ও টহল অব্যাহত রেখেছে এবং বাংলাদেশের তরফ থেকে বারবার বলা হয়েছে, এই ধরনের একতরফা পুশিন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য। যে কোনো প্রত্যাবাসন অবশ্যই দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় হতে হবে। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।